আমরা আগের ক্লাসে ধাতু নিষ্কাশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করছি। ধাতু নিষ্কাশনের ক্রমপর্যায়ে যদি আমরা দেখি যে আমরা প্রকৃতিতে তাদের যে বিভিন্ন আকরিকগুলো পাচ্ছি, সেই আকরিক থেকে শুরু করছি। আকরিক এটা থেকে ফার্স্ট কী করা হচ্ছে না, আকরিকগুলোকে বড় বড় চায়ের আকারে পাচ্ছি, সেই চায়গুলোকে ছোটো ছোটো টুকরোয় পরিণত করছি, বিভিন্ন ধরনের ক্যাশার বা গ্রাইন্ডারের সাথে সেগুলোকে চূর্ণীকৃত করছি। এটা আমরা ক্র্যাশিং অর গ্রাইন্ডিং বলছি, ক্র্যাশিং অর গ্রাইন্ডিং। এই চূর্ণী তার ফলে কী পাচ্ছি? চূর্ণীকৃত আকরিক, চূর্ণীকৃত আকরিক। এই চূর্ণীকৃত আকরিকগুলো নিয়ে নেক্সট কী করা হচ্ছে না, এটাকে গাঠীকরণ ও কনসেন্ট্রেশন অফ ওর বলছি। অর্থাৎ চূর্ণীকৃত আকরিকগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধোয়া হচ্ছে, অর্থাৎ সেখানে অজৈব যে অশুদ্ধিগুলো সেগুলো দূর করার জন্য। তারপর জৈব অশুদ্ধি দূর করার জন্য তৈল বাসন প্রণালী ব্যবহার করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে যদি কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স থাকে, অর্থাৎ চুম্বক পদার্থ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র দ্বারা পৃথকীকরণ করা হয়েছে। তাহলে এইভাবে নেক্সট যেটা বলছি যে কনসেন্ট্রেশন অফ ওর, তার ফলে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি গাঠীকৃত আকরিক। গাঠীকৃত আকরিক বা কনসেন্ট্রেটেড ওর। এই গাঠীকৃত আকরিক এটাকে মূলত দুটোভাবে গাঠীকৃত আকরিক থেকে ধাতব অক্সাইড নিষ্কাশন করছি। মূলত দুটো পদ্ধতি, একটা বশীকরণ বলছি বা তাপজারণ। সাধারণত এই পদ্ধতিতে আমরা গ্যাসের অশুদ্ধিগুলোকে রিমুভ করতে চাইছি। কার্বনেট বা অন্যান্য যে উদ্বায়ী অশুদ্ধিগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা বশীকরণ বলছি, বশীকরণ বা ক্যালসিনেশন, এটাকে আমরা এটাকে বলছি ক্যালসিনেশন। আর তাপজারণ এটাকে রোস্টিং বলি। দুটো ক্ষেত্রেই আকরিকগুলো তাদের গলনাঙ্কের নিচে, একটা ক্ষেত্রে বশীকরণের ক্ষেত্রে কম পরিমিত অর্থাৎ পরিমিত বায়ুপ্রবাহে উত্তপ্ত করা হয়, আর তাপজারণের ক্ষেত্রে অতিরিক্ত বায়ুপ্রবাহে উত্তপ্ত করা হয়। তার ফলে ওই ধাতব যৌগগুলোতে তাদের যে গ্যাসীয় অশুদ্ধিগুলো আছে সেই গ্যাসীয় অশুদ্ধিগুলো বেরিয়ে যায়। তো তার ফলে যেটা পাচ্ছি আমরা ধাতব অক্সাইড। এই ধাতব অক্সাইড থেকে ফাইনাল স্টেপ, ধাতব অক্সাইড থেকে যেটা করা হচ্ছে বিগলন অভিযান, যেটাকে স্মেল্টিং বলছে, রিডাকশন। তার ফলে অশুদ্ধ নয়, এটাই মূলত আমাদের মেন স্টেপ। এরপর পিউরিফিকেশন অর্থাৎ বিশুদ্ধীকরণ। বিশুদ্ধ ধাতু এখন যদিও আমাদের বইগুলোতে, আমাদের বইয়ে এইভাবে এত ডিটেলস, আমাদের মূলত এই জায়গাটা নিয়ে আলোচনা আছে। তো আমরা আমাদের সিলেবাসের যে মূল অংশ সেই জায়গাটা নিয়ে যেতে আমরা ভাবি যে অর্থাৎ বিভিন্ন যে পদার্থগুলো পাচ্ছি আমরা ধাতব সক্রিয়তার শ্রেণীতে, তাদের অবস্থানের উপর ভিত্তি করে ধাতব পদার্থগুলো তারা বিভিন্ন পদার্থ মৌলগুলোর সাথে কী ধরনের যৌগ গঠন করছে সেটা অলরেডি আমরা জেনে এসেছি। তাহলে এই বিভিন্ন যৌগগুলোকে তাদের প্রথমত ধাতব অক্সাইডে কনভার্ট করা হচ্ছে। এই ধাতব অক্সাইড থেকে ফাইনাল স্টেপ, ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করছে। এখন এই ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনের আগে ধাতব সক্রিয়তার শ্রেণীতে তাদের অবস্থানটা আমরা একবার দেখি। ধাতব সক্রিয়তার শ্রেণীটা কীরকম ছিল? একদম উপরে এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, lead, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। যে এই ছিল সক্রিয়তার শ্রেণীতে। যদিও এখানে মূলত আমরা যেগুলো খুব বহুল প্রচলিত ধাতু সেগুলো উল্লেখ করেছি, মাঝেও বেশ কিছু ধাতু আছে। তাহলে একদম উপরের দিকে অবস্থিত যে ধাতুগুলো, যে পটাশিয়াম থেকে শুরু করে আপ টু অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলোর সক্রিয়তা খুবই বেশি। এগুলো হচ্ছে অতি সক্রিয়,
মাঝামাঝি যে অংশগুলোর ক্ষেত্রে জিঙ্ক থেকে শুরু করে স্টার্ট করে একদম আপ টু কপার, এটা হচ্ছে সক্রিয়তা একদম মাঝারি মান। আর একদম নিচের দিকে যে অবস্থিত ধাতুগুলো সিলভার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এরা হচ্ছে খুব কম সক্রিয়। তাহলে রেশমিক শ্রেণীতে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছে ধাতুগুলোর তাদের পদার্থবিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রোপজিটিভিটি এটা কমছে, অর্থাৎ তাদের রাসায়নিক সক্রিয়তা কমতে থাকছে এবং এই ধাতব যৌগ গঠন করার ক্ষেত্রে মূলত আমরা অক্সাইড, সেই অক্সাইডগুলোর স্থায়িত্বগুলো পরিবর্তিত হচ্ছে। যত নিচের দিকে যাচ্ছি যত উপরের দিকে অবস্থান করছে তত সহজে ধাতুগুলো তার ইলেকট্রন বর্জন করে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ধাতব অক্সাইড গঠন করছে। তাহলে একদম উপরের দিকে আপ টু পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত এদের যে অক্সাইডগুলো, এই অক্সাইডগুলো হচ্ছে স্থায়িত্ব খুব বেশি, স্থায়িত্ব খুবই বেশি। এদের অক্সাইডগুলোর স্থায়িত্ব মাঝারি মানে, আর একদম নিচের দিকে যে অক্সাইডগুলো তাদের স্থায়িত্ব খুব কম। তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা বিজারণ যে পদ্ধতিটা নির্বাচন করছি, সেই ধাতু নিষ্কাশনের নীতি মূলত ধাতু নিষ্কাশনের শেষ ধাপ, যে ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনের এটা একটা বিজারণ পদ্ধতি। কিন্তু সেই ধাতব সক্রিয়তার সঙ্গে অবস্থানের উপর ভিত্তি করে ধাতব নিষ্কাশনের যে সাধারণ নীতি সেটা নির্ধারণ করা হয়েছে। ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়াটা কেমন হবে, যে কখনো যত মানে অক্সাইডগুলোর স্থায়িত্ব কম, সেক্ষেত্রে শুধুমাত্র তাপ প্রয়োগ করে বিজারিত করা যাচ্ছে। যেমন একদম নিচের দিকে যদি আমরা ধাতুগুলো দেখি, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এদের যে অক্সাইডগুলোকে শুধুমাত্র তাপ প্রয়োগ করে এদের অক্সাইড থেকে অক্সিজেনকে রিমুভ করা যায়, বিশুদ্ধ ধাতু পাওয়া সম্ভব। কিন্তু মাঝামাঝি জায়গায় অবস্থিত এই ধাতুগুলো, জিঙ্ক, আয়রন, টিন, লেড, এদের ক্ষেত্রে যে সেখানে শুধুমাত্র তাপ প্রয়োগ করে এদেরকে বিজারিত করা সম্ভব নয়। সেখানে কোনো একটা বিজারক দ্রব্যের উপস্থিতিতে বিজারণ ঘটানো হচ্ছে। সাধারণত বিজারক দ্রব্য হিসেবে কার্বন বা কার্বন মনোক্সাইড ব্যবহৃত হয়েছে এবং এই পদ্ধতিটাকে আমরা কার্বন বিজারণ বলছি। আর একদম উপরের দিকে ধাতব অক্সাইডগুলোর ক্ষেত্রে তাদের স্থায়িত্ব খুবই বেশি। তাদের ক্ষেত্রে ওই মানে শুধুমাত্র তাপ বিজারণ বা কার্বন বিজারণের মাধ্যমে সেখান থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। তাদের ক্ষেত্রে মূলত আমরা তড়িৎ বিজারণ বলছি। এছাড়াও আরও কতগুলো বিশেষ পদ্ধতি, আমরা একটা করে এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনায় আসছি। ফার্স্টলি আমি তাপ বিজারণের কথা বলছি। তাপ বিজারণ তার অর্থ হচ্ছে একদম নিচের দিকে অবস্থিত যে ধাতুগুলো, তাদের রাসায়নিক সক্রিয়তা শ্রেণীতে একেবারে নিচের দিকে অবস্থিত যে ধাতুগুলো, তাদের ক্ষেত্রে তাদের অক্সাইডকে শুধুমাত্র তাপ প্রয়োগে বিজারিত করা সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে এই অক্সাইডগুলোর স্থায়িত্ব খুব কম, তাহলে এদেরকে তাপ প্রয়োগ করে বিজারিত করা যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা তাপ বিজারণ বলছি। যেমন আমি যদি মার্কিউরিক অক্সাইড এটাকে তাপ দিই, মার্কিউরিক অক্সাইড তাপে ভেঙে গিয়ে মার্কারি আর অক্সিজেনে পরিণত হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা ওই সিলভার অক্সাইড এটাকে তাপ দিই, তাহলে সেখান থেকে সিলভার আর অক্সিজেন তৈরি হচ্ছে, যদি এটা ব্যালেন্স নেই। তো এভাবে একদম নিচের দিকে অবস্থিত যে রাসায়নিক সক্রিয়তার সঙ্গে একেবারে নিচের দিকে অবস্থিত যে ধাতুগুলো, তাদের তাপ প্রয়োগ করে বিজারিত করা সম্ভব হচ্ছে তাদের অক্সাইড থেকে। এই ঘটনাটাকে আমরা তাপ বিজারণ বলছি। মাঝামাঝি সক্রিয় যে ধাতুগুলো, তাদের ক্ষেত্রে শুধুমাত্র তাপ প্রয়োগে তাদের স্থায়িত্বটা মাঝারি মানে তাদের ক্ষেত্রে তাপ প্রয়োগে বিজারিত করা সম্ভব হচ্ছে। তাদের ক্ষেত্রে একটা বিজারক দ্রব্যের উপস্থিতি বিজারণ ঘটানো হয়েছে, যদিও আমরা সেটাকে কার্বন বিজারণ এই নামে চিহ্নিত করি। কার্বন বিজারণ মানে শুধুমাত্র কার্বন দিয়ে বিজারিত হয় এমন না, অনেক ক্ষেত্রে কার্বন বা কার্বন মনোক্সাইড এটা বিজারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেহেতু রেশমিক একদম মাঝামাঝি স্থানে অবস্থিত ধাতুগুলো, তাদের সক্রিয়তা অপেক্ষাকৃত কম, এদের অক্সাইডগুলোর স্থায়িত্ব মাঝারি মানে শুধুমাত্র তাপ প্রয়োগে এদেরকে বিজারণ ঘটানো যায় না। তো তাদের ক্ষেত্রে বিজারক দ্রব্য মিশে তাপ প্রয়োগে বিজারিত করছে। তো এই ঘটনাটাকে আমরা কার্বন রিঅ্যাকশন বলছি। সাধারণভাবে জেনারেল ফর্মে যদি ভাবি যে সাধারণত যদি এটা ধাতব কার্বনের প্যাক, তাহলে একে তাপ দিলে কী হচ্ছে, প্রথমে ধাতব অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এটা উৎপন্ন হচ্ছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় ইম্পিউরিটি হিসাবে সেটা বেরিয়ে চলে যাচ্ছে। এবার এই মেটাল অক্সাইড যেটা পাচ্ছি, সেই মেটাল অক্সাইডটাকে যদি কার্বন দিই, তাহলে মেটাল প্লাস কার্বন মনোক্সাইড এটা ফর্ম হচ্ছে। বা যদি একটা ধাতব সালফাইড থাকে, ধাতব সালফাইড তাকে যদি তাপ দিই, তো সেক্ষেত্রে ধাতব সালফাইডটা সে তাপে ধাতব যদি একটা সালফাইড তাকে যদি তাপ প্রয়োগ অক্সিজেনের উপস্থিতি, সেক্ষেত্রে
তাকে অক্সিজেন, প্রথমে অক্সিজেন উপস্থিত তাপ প্রয়োগ করছি, তাহলে ধাতব অক্সাইড উৎপন্ন হচ্ছে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন, তাহলে আমি ফাইনাল স্টেপে এই ধাতব অক্সাইডকে বিজারণ ঘটেছে, তাহলে এই ধাতব অক্সাইডগুলোর ক্ষেত্রে তাদের তাপ প্রয়োগ করে তারা বিজারিত হচ্ছে। তো সেখানে শুধুমাত্র তাপ না দিয়ে তার সাথে বিজারক দ্রব্য যোগ করছি, যেমন আমরা জিঙ্ক অক্সাইড, এর থেকে যখন জিঙ্ক নিষ্কাশন করছি, জিঙ্ক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করছি, জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, বা এই কার্বন মনোক্সাইডটা ফার্দার বিজারণ ঘটাতে পারে, যে জিঙ্ক অক্সাইড এটা প্লাস কার্বন মনোক্সাইড, সেখান থেকে জিঙ্ক প্লাস CO2। তাহলে এইভাবে একদম মাঝামাঝি জায়গায় অবস্থিত যে ধাতুগুলো তাদের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করছি। নেক্সট হচ্ছে একেবারে উপরের দিকে যে অবস্থিত ধাতুগুলো, তো রেশনের সক্রিয়তা শ্রেণীতে একদম উপরের দিকে যে ধাতুগুলো আছে, যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে ধাতুগুলো, তাহলে এরা কিন্তু তো মানে পদার্থধর্মী, অর্থাৎ ইলেকট্রোপাইজেবিলিটি খুব বেশি এবং অত্যন্ত সক্রিয়, এবং এটা তীব্র বিজারক। এরা সহজেই বাতাসে উপস্থিত যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এগুলোর সাথে খুব দ্রুত বিক্রিয়া করে, এবং এদের অক্সাইডগুলোর স্থায়িত্ব খুব বেশি। তাহলে কার্বন বা হাইড্রোজেন থেকে এই ধাতুগুলো, কার্বন বা হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের প্রতি এদের তীব্র আসক্তি আছে। তো সেই কারণে কার্বন বা হাইড্রোজেন দ্বারা এদের অক্সাইডকে বিজারিত করা যায় না। এছাড়া এরা হাইলি ইলেকট্রোপজিটিভ হওয়ার জন্য কার্বনের সাথে যুক্ত হয়ে ধাতব কার্বাইড গঠন করে, যেমন ক্যালসিয়াম, আমি এটাকে যদি কার্বন সহযোগে উত্তপ্ত করি, তাহলে ক্যালসিয়াম প্লাস কার্বন মিলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন করছে। তাহলে আমি সেক্ষেত্রে তো যার ফলে এদের ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে তড়িৎ বিজারণ, অর্থাৎ তাদের সাধারণত এদের ক্ষেত্রে এদের যে গলিত ক্লোরাইড লবণ তাদের তড়িৎ বিশ্লেষণ ঘটনা, যেমন আমরা সোডিয়াম ক্ষেত্রে যদি দেখি যে সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি গলিত অবস্থায় ফিউজটাকে তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে সেখানে সোডিয়াম এটা ফিউজ, সোডিয়াম মাইনাস Cl মাইনাস, এটা গলিত অবস্থায় পাচ্ছি। ক্যাথোডে Na প্লাস আয়ন সেকে বিজারিত হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হচ্ছে। তাহলে এইভাবে বিভিন্ন রাসায়নিক সক্রিয়তা শ্রেণীতে অবস্থানের উপর নির্ভর করে আমরা কোথাও শুধুমাত্র তাপ বিজারণ এই নীতি প্রয়োগ করছি, কোথাও কার্বন বিজারণ, কোথাও বা তড়িৎ বিজারণ। এছাড়া কতগুলো বিশেষ পদ্ধতি আছে, যে আমরা ধাতু দ্বারা প্রতিস্থাপন, যেমন যে তৈলাসের শ্রেণীতে একটা বেশি সক্রিয় ধাতু, তার তুলনায় অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর যে লবণ বা তার কোনো যৌগতে ওই ধাতুটাকে প্রতিস্থাপিত করতে পারে। যেমন যদি বলি যে আমরা অ্যালুমিনিয়াম এটা উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে, তো মানে এবং তার রেসপেক্টে কম সক্রিয়, যেমন আয়রন, অ্যালুমিনিয়াম এটা উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে, তাহলে এর রেসপেক্টে কম যে সক্রিয়, অর্থাৎ আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এই সমস্ত ধাতুগুলো তাদের অক্সাইড থেকে সহজেই এদেরকে প্রতিস্থাপিত করতে পারছি। এই যে পদ্ধতি, এটা থার্মিট পদ্ধতি, গোল্ডস্মিথ বলে একজন বিজ্ঞানী তিনি ইয়ে করেন, তার নাম মানে এটাকে আমরা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলছি। যে পদ্ধতিতে এটা বেশি সক্রিয় ধাতু তার রেসপেক্টে কম সক্রিয় ধাতুর অক্সাইড থেকে তাকে প্রতিস্থাপিত করছি, যেমন ফেরিক অক্সাইড Fe2O3, এটাকে যদি অ্যালুমিনিয়াম সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে অ্যালুমিনিয়াম আয়রন উৎপন্ন হচ্ছে প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, ব্যালেন্স করলে এটা Fe2O3 প্লাস 2Al, এখান থেকে Al2O3 প্লাস 2Fa। তো একইভাবে ক্রোমিয়াম বা ম্যাঙ্গানিজ এই ধাতুগুলোকে এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। তাহলে এই পদ্ধতিতে এখানে এটা আমরা থার্মিট মিক্সচার বলছি, থার্মিট মিক্সচারটা কি না, 3 ভাগ ওজনে Fe2O3 এর সাথে 1 ভাগ অ্যালুমিনিয়াম চুন, এই যে মিশ্রণটা, এটা থার্মিট মিক্সচার বলছি। যে এই পদ্ধতিতে উৎপন্ন যে গলিত আয়রন, এটা রেল লাইন বা যন্ত্রের ফাটল জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই ঘটনাটাকে থার্মিট ওয়েল্ডিং বলি। তাহলে এইভাবে বিভিন্ন ধাতুগুলো নিষ্কাশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে। এছাড়াও কখনো কখনো এটা লবণ থেকে অন্য একটা ধাতু, তার মানে বেশি সক্রিয় ধাতু
কম সক্রিয় ধাতব লবণ থেকে তাকে প্রতিস্থাপিত করতে পারে। যেমন কপার সালফেট, এর জলীয় দ্রবণে যদি আমি আয়রন যোগ করি, তাহলে আয়রন রাসায়নিক শব্দটা শ্রেণীতে কপারের উপরে অবস্থান করছে, তাহলে এই কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস এই হিসাবে আছে আয়রন, তাহলে আয়রনে ইলেকট্রন বর্জন করার প্রবণতা কপারের থেকে বেশি, এফি খুব সহজেই ইলেকট্রন বর্জন করে Fe2 প্লাস আয়নে পরিণত হয়, তখন বাধ্য হয়ে এই কপার 2 প্লাস আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করে কপার 2 প্লাস এটা গ্রহণ করে কপারে পরিণত হয়, তাহলে এই Fe2 প্লাস আয়ন এবং সালফেট আয়ন মিলে ফেরাস সালফেট তৈরি করছে। অর্থাৎ যদি সম্পূর্ণ বিক্রিয়াটা রেখে তাহলে কপার সালফেট প্লাস আয়রন, সেখান থেকে ফেরাস সালফেট প্লাস কপার। তাহলে এইভাবে একটা বেশি সক্রিয় ধাতু তার রেসপেক্টে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর লবণ থেকে তাকে প্রতিস্থাপিত করতে পারে। তাহলে এইভাবে বিভিন্ন ধাতুগুলো আমরা বিভিন্নভাবে নিষ্কাশন করছি। এছাড়া এই চ্যাপ্টারে আর কিছু বিষয় আছে, যেমন ধাতুগুলো তাদের ব্যবহার, ধাতব সংকর, সেখানে ভারত সংকর, এইগুলো এবং ধাতু পাই, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি।